প্রার্থী ঘোষণার পরপরই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির। সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী আওয়ামী লীগ, বলছেন নেতারা। এই ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ, স্বচ্ছ হওয়ার জন্য সেখানে অবশ্যই সেনাবাহিনী মোতায়েনের আমি জোর দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ সবসময় বিশ্বাস করে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়েই আমরা ক্ষমতায় থেকে দেশের কাজ করতে চাই। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইভি ও শামীম ওসমানের বৈঠক, প্রার্থীর হয়ে কাজ করার নির্দেশ। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী করার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ এবং সবাই এ ব্যাপারে সাপোর্টিভ। স্বচ্ছতা নিশ্চিত করায় নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ, মত পর্যবেক্ষকদের। নির্বাচন কমিশনের জন্য এটা হচ্ছে শেষের দিকের একটা নির্বাচন। আমার মনে হয় যে নির্বাচন কমিশনও এখানে হয়তো সতর্কতার সাথে হ্যান্ডেল করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরো 500 রোহিঙ্গা, দাবি আইওএম-এর। সীমান্তে বিজিবির টহল জোরদার, ফেরত পাঠানো হয়েছে 15টি নৌকা। সাভারের জিরাবোতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, 34 জন দগ্ধ, 20 জনকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতরা চিহ্নিত, শিগগিরই ব্যবস্থা, জানালেন তদন্ত কমিটির প্রধান। হিন্দুপাড়ার নিরাপত্তায় লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। ময়মনসিংহে স্কুলের সামনে বন্ধুর ছুরিকাঘাতে 9ম শ্রেণীর ছাত্র নিহত, প্রতিবাদে রাস্তা অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ। এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিদেশগামী যাত্রীদের ভুয়া স্বাস্থ্য সনদ দিচ্ছে সরকার অনুমোদিত কয়েকটি হাসপাতাল। বারবার অভিযানেও বন্ধ হচ্ছে না এই অপতৎপরতা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে জয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাতে গণভবন থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা সাংবাদিকদের জানান তিনি। এর আগে সন্ধ্যায় গণভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলিনা হায়াৎ আইভি ও শামীম ওসমানের বৈঠক হয়। সন্ধ্যা 6:15টার দিকে নারায়ণগঞ্জের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ গণভবনে যান। এর 10 মিনিট পর আসেন শামীম ওসমান। তবে দলীয় সূত্র জানায় রাত 8টার দিকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে বৈঠক বসেন। প্রায় 2 ঘণ্টা ব্যাপী এ বৈঠক চলে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের পার্টি ডক্টর সেলিনা হায়াৎ আইভিকে মনোনয়ন দিয়েছে। সবাই অঙ্গীকার করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী করার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ এবং সবাই এ ব্যাপারে সাপোর্টিভ এবং তারা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের দলীয় মনোনয়ন নিশ্চিত করার পর সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। দলের নেতারা মনে করেন, নারায়ণগঞ্জের মতো একটি জায়গায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সেনা মোতায়েনের কোনো বিকল্প নেই। এদিকে আওয়ামী লীগ বলছে, বিএনপির জন্য জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ এই নির্বাচন। আর নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, স্বচ্ছতা নিশ্চিতে বড় ভূমিকা রাখতে হবে নির্বাচন কমিশনকেই। তফসিল ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। গেল শুক্রবার ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভিকে মনোনয়ন দেয়া হলেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নেয় বিএনপি। অবশেষে মঙ্গলবার সকালে দলের পক্ষ থেকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। এর পরপরই বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়। কারণ ওইটা এমনিতেই পরিচয় হয়েছে
দিয়েছে গডফাদারদের সহ। এই ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ, স্বচ্ছ হওয়ার জন্য সেখানে অবশ্যই সেনাবাহিনীর মোতায়েনের আমি জোর দাবি জানাচ্ছি। বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছে আওয়ামী লীগ। দলের মুখপাত্র মাহবুবুল আলম হানিফ মনে করে বিএনপির জন্য এটি জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ। আমরা তো চাই সব রাজনৈতিক দলগুলোই তারা নির্বাচনে আসুক, তাদের জনপ্রিয়তা যাচাই করুক। যারা বলেন যে জনগণ তাদের পক্ষে আসে, তারা নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রমাণ করুক জনগণ তার পক্ষে আসে কিনা। আওয়ামী লীগ সবসময় বিশ্বাস করে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়েই আমরা ক্ষমতায় থেকে দেশের কাজ করতে চাই। প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের বড় দুদল অংশ নেয় একটি সুষ্ঠু নির্বাচন আশা করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। সেই সাথে বর্তমান কমিশনের শেষ সময়ের এই নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান কমিশনকে সতর্ক থাকার পরামর্শও তাদের। দলকে সক্রিয় রাখার জন্য, আবার দেশের জনগণকে দেখানোর জন্য যে দেখো দেশে কিরকম নির্বাচন হয়, সেই জন্য তারা আসবে। এটা এক ধরনের হতে পারে যে আন্দোলনেরই একটা পর্যায়। এটা অনেক রকমের কথাবার্তা হয়েছে ওদের নির্বাচন কমিশন নিয়ে। এখন শেষ সময়ের এই নির্বাচনগুলো তারা ভালোভাবে করতে পারলে তো যাওয়ার সময়টা ভালোভাবে যাবেন। নির্বাচন কমিশনও এখানে হয়তো সতর্কতার সাথে হ্যান্ডেল করবেন। 22 ডিসেম্বরের এই নির্বাচন কোনোভাবেই যেন প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সরকারকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন পর্যবেক্ষকরা। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ভোটারদের মাঝেও। দলীয় প্রতীকে হলেও এই নির্বাচনে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। সদ্য ঘোষিত বিএনপির প্রার্থী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রতি। আর আওয়ামী লীগ বলছে সব বিভেদ ভুলে দলীয় প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন সব নেতাকর্মী। আওয়ামী লীগ থেকে সেলিনা হায়াৎ আইভির পর এবার বিএনপি থেকে মনোনয়ন পেলেন আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তাকে অভিনন্দন জানান সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পরে প্রতিক্রিয়ায় তিনি আশাবাদ ব্যক্ত করেন নির্বাচনে দলের সব স্তরের নেতাকর্মীদের সমর্থন পাবেন তিনি। ব্যক্তি হিসাবে আমি কিছু না, এর প্রতীকটা হলো মূল। আমরা মনে করি এই প্রতীকের পক্ষে নারায়ণগঞ্জের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। আমি একজন আইনজীবী, আমিও কোনো আচরণবিধি লঙ্ঘন করব না এবং তারাও যাতে কোনো আচরণবিধি লঙ্ঘন না করে। এদিকে দল থেকে আইভি মনোনয়ন পেলেও দলের ভেতরে নানা মতবিরোধের গুঞ্জন এখন সর্বত্র। তবে আওয়ামী লীগের জেলা সভাপতি জানিয়েছেন আইভির সঙ্গে ঐক্যবদ্ধভাবেই কাজ করবে নেতাকর্মীরা। এটা মতভেদ থাকতেই পারে, কিন্তু যখন নৌকা মার্কা দিয়ে দেওয়া হয় তখন নৌকার প্রশ্ন আমরা সবাই এক, এবং আমি আশা করি আমার আওয়ামী লীগ সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবেন। তবে দলভিত্তিক নির্বাচনে বাড়তি উত্তাপ ছড়ালেও ভোটাররা গুরুত্ব দিচ্ছেন শান্তিপূর্ণ নির্বাচনের উপর। সবারই প্রত্যাশা নারায়ণগঞ্জের দিকে এখন যে যাতে সুন্দর একটা পরিবেশে ভোট হয় এবং সবাই ভোট দিতে পারে। ভোটের একটা আনন্দ আছে, আর নির্বাচনটা ফেয়ার হলে সেটাই ভালো হবে। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, যেই আসুক মেয়র, তাদের কাছে আমার একটাই দাবি, এই মাদক আর যানজট থেকে আমরা মুক্তি চাই। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 24 নভেম্বর। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন করে প্রার্থী। এর বাইরে তৃতীয় আরেকটি বড় দল জাতীয় পার্টি থেকে এখনো পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করা না হলেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে পারে তারাও। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন আগামী 22 ডিসেম্বর একটি জমজমাট নির্বাচনের লড়াই অপেক্ষা করছে। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের মুখে জীবন বাঁচাতে নতুন করে অন্তত 500 রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গারা রাতের আঁধারে দল বেঁধে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। এ সময় অন্তত 64 জনকে দেশে ফেরত পাঠায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সেখানকার কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বলেও জানায় সংস্থাটি। গত কয়েকদিনে দেশটির সেনাবাহিনীর অভিযানে 30,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া নিহত হয়েছেন অন্তত 86 জন। এদিকে রাখাইনে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত আরও কয়েকটি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নতুন কয়েকটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা সোমবারই তথ্য জানায়। তবে বরাবরই এসব খবর অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। জমেবারে তারা মিলিটারি লড়ালে যায় মারি ফেলাই এনে কেন করতে হয়নি বাড়ি তাই আর আদা দিলা দুঃখ তারা বাড়ি হুরা দি ফেলাইয়ে রাইত 3টা বাজে গাড়ি নৌকা তুড়ি
4টা বাজে তারা বাংলাদেশের বিস্তৃত টুড়ি হারা যে দিকে বাড়িকে দিয়েছি। উই আর অবজার্ভিং দ্য সিচুয়েশন কারেন্টলি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। তাদের নির্দেশনা মতোই সবকিছু করা হচ্ছে। ওয়েটিং ফর দেয়ার ডিরেকশন অ্যান্ড ডিসিশনস। এদিকে বাংলাদেশ মিয়ানমারের টেকনাফ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে টহল জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যেন লোকালয়ে আশ্রয় নিতে না পারে সেটি নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে গতরাতে টেকনাফের 5টি পয়েন্ট থেকে 15টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনী। এই অবস্থায় গত 2 দশকের মতো আশ্রয়ের সন্ধানে বাংলাদেশে আসার চেষ্টা করছে রোহিঙ্গারা, কিন্তু আগে থেকে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে না নেওয়ায় এবার বাংলাদেশ কিছুটা কঠোর অবস্থানে রয়েছে। মিয়ানমারে অস্থিরতা শুরু হওয়ার পর প্রথম দিকে রোহিঙ্গারা দিনের বেলায় নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতার কারণে তারা এখন কৌশল পাল্টেছে। রাতের বেলা আসলে বোঝা খুবই মুশকিল যে কে কি কারণে অনুপ্রবেশের চেষ্টা করছে। প্রতিদিনই রাতে নৌকায় করে তারা চেষ্টা করে আমাদের এখানে অনুপ্রবেশ করার জন্য, এবং আমরা তাদেরকে সাকসেসফুলি আমরা ফিরিয়ে দিতে পেরেছি। কক্সবাজারের টেকনাফে রয়েছে মিয়ানমারের সাথে 54 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এর মধ্যে বঙ্গোপসাগর যেমন রয়েছে তেমনি রয়েছে দুদেশের পাশ দিয়ে বয়ে যাওয়া নাফ নদী। অভিযোগ রয়েছে সীমান্ত পেরিয়ে স্থলভাগে পৌঁছাতে পারলেই স্থানীয় লোকজন তাদের আশ্রয় দিচ্ছে। তাই পুলিশ এবং উপজেলা প্রশাসন রয়েছে কিছুটা উৎকণ্ঠার মধ্যে। ওরা যদি উইদাউট কোনো ভ্যালিড কাগজপত্র ছাড়া আসে এবং ওদেরকে যদি কোনো এখানকার স্থানীয় লোকজন আশ্রয় দেয় তাহলে এটা অবশ্যই একটি অপরাধ। সুতরাং সেই অপরাধের জন্য তার জন্য তো পানিশমেন্টের ব্যবস্থা আছে। অবৈধভাবে কোনো লোক বৈধ পাসপোর্ট বা কাগজপত্র বেঁধে ঢুকতে না পারে, এজন্য আমরা এবং বিজিবি কোস্টগার্ড সর্বাত্ম প্রস্তুত। এই অবস্থায় অনুপ্রবেশ প্রতিরোধে নাফ নদীতেও টহলের ব্যবস্থা করেছে বিজিবি। নদীর পাড় ধরে যে সমস্ত বিওপি আছে সবগুলো বিওপিতেই অলমোস্ট আমরা আমাদের স্পিড বোট দিয়েছি। এছাড়াও ভাসমান ডিউটি পোস্ট তৈরি করেছি যে সমস্ত এলাকাতে বেশি অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে সেই সমস্ত জায়গায়। সঠিক পরিসংখ্যান না থাকলেও গত এক সপ্তাহে বিজিবি অন্তত 400 অনুপ্রবেশকারীকে নাফ নদী থেকেই ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রাখা হয়েছে সীমান্তরক্ষী বিজিবিকে। নাফ নদীর পাশাপাশি স্থলভাগ দিয়ে তারা টহল দিয়ে যাচ্ছে। একই সাথে এ ধরনের সুউচ্চ টাওয়ারের মাধ্যমে নজরদারি করা হচ্ছে পুরো সীমান্ত এলাকায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। রাত 11টার সময়ে আরো থাকছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় স্ত্রী ও ছেলেকে কেন সাজা দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। রায় পাওয়ার 6 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। এবং গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লীতে হামলার ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির গণশুনানি, নির্যাতনের বর্ণনা দিলেন সাঁওতালরা। ধান কাটার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানার ভয়াবহ আগুনে 34 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় 20 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 4টার দিকে জিরাবো এলাকায় কালার ম্যাচ লিমিটেড নামে একটি গ্যাস লাইটার কারখানায় হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কারখানায় কর্মরত 34 জন শ্রমিক দগ্ধ হন। প্রথমে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে 20 জনকে ঢাকা মেডিকেলে আনা হয়। এদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। কারখানার ভেতরে কোনো সিলিন্ডার বা বয়লার বিস্ফোরণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন শ্রমিকরা। ব্লক টেকনিকে ফায়ার ফাইটিং করাতে আমাদের আগুনটা আশেপাশে ছড়াইতে পারে নাই। এখানে এলাকা ভিত্তিক যে লোক ছিল ভলান্টিয়ারের মতো, যদিও আমাদের ভলান্টিয়ার না, তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। এখানে বডি সার্ভিস এরিয়ার যত শতাংশই হোক না কেন, তার চেয়ে ইম্পর্টেন্ট হলো যে সবারই শ্বাসনালী পুড়ে গেছে। যদি শ্বাসনালী পুড়ে যায়, এইটা পার্সেন্টেজ আপনার যদি 5% হয়, দিস ইজ এ মেজর বার্ন। সুতরাং সেই বিবেচনায় আমাদের সবগুলো রোগী অবস্থা সংকটাপূর্ণ। তবে আমরা চেষ্টা করছি যাতে এদেরকে সম্পূর্ণ সুস্থ করে তোলা যায়। পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প সহ প্রায় 23,000 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে সংশোধিত এ নতুন প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন ধরা হয়েছে 8,500 কোটি টাকার বেশি। এর মধ্যে পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 14,000 কোটি টাকা। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক স্থাপন, আশুগঞ্জ থেকে বাখরাবাদ পর্যন্ত গ্যাস বিতরণ সক্ষমতা বৃদ্ধিকরণ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিকরণ এবং ঢাকার গুলশান, ধানমন্ডি ও মোহাম্মদপুরে 20টি পরিত্যক্ত বাড়িতে 398টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় তার স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে কেন সাজা দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশের অনুলিপি হাতে পাওয়ার 6 সপ্তাহের মধ্যে এই দুজনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। তবে আত্মসমর্পণ করলে তাদের জামিনের বিষয়টি বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট। এই মামলায় দণ্ডপ্রাপ্ত মাহবুবুল আহসানের করা আপিলের গ্রহণযোগ্যতা শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। গত 15 সেপ্টেম্বর রায় ফাঁসের মামলায় সাকা চৌধুরীর স্ত্রী ও সন্তানকে খালাস দিয়ে আইনজীবী সহ 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারিক আদালত। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও পুলিশের তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে নাসিরনগরে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার পর পেরিয়ে গেছে 22 দিন। একটু একটু করে ভয় আর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে এই এলাকার মানুষের জীবনযাত্রা। ঘটনার পর থেকেই পুরো নাসিরনগরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্থানীয় প্রশাসন। এরই প্রেক্ষিতে সম্প্রতি এই এলাকায় 50টি সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ। এরই মধ্যে দত্তপাড়া, ঘোষপাড়া, পশ্চিমপাড়া সহ বিভিন্ন এলাকায় এবং মন্দিরে 10টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কাজ চলছে বাকিগুলো স্থাপনেরও। তবে নিজেদের নিরাপত্তায় নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও ক্যামেরার মনিটরিং ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সিসি ক্যামেরা লাগাইছে, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। আসলে সিসি ক্যামেরা যেন স্থায়ী থাকে এবং আমি যাদের মাধ্যমে এটা লাগাচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। সিসি ক্যামেরা তো এটা আছেই সুন্দর, বা সেটা কোনো সমস্যা নাই, এটা অনেক উপকার আসবে। এটা যদি অস্থায়ী হয় বা স্থায়ী ভিত্তিক না হয় তাহলে আমরা তো আবার পূর্বের অবস্থা হবে। আমরা চাই এটা স্থায়ীতে হোক এবং এটার এবং সবসময় এটা প্রশাসন এড়িয়ে যাতে এগুলো যদি কোনো সময় নষ্ট না হয়। প্রত্যেকটা মনিটরিং এ আমরা আমাদের অফিসার নিয়োজিত থাকবে এবং যতদিন পর্যন্ত আমরা সকল আসামিদেরকে গ্রেপ্তার না করি ততক্ষণ পর্যন্ত সেটা সচল থাকবে। এদিকে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও পুলিশের তদন্ত কমিটির প্রধান। যাদের নাম ইতিমধ্যে আমাদের কাছে এসছে এবং সাক্ষ্য প্রমাণে ভিডিও ফুটেজে বিভিন্নভাবে তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি, তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। কেউ এই ঘটনার করে পার পাবে না। প্রত্যেকে, সে যত ক্ষমতাশালী হোক, সে এই আইনের এই শাস্তি আওতায় অবশ্যই আসবে। গত 30 অক্টোবর হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়িঘর ও মন্দিরে হামলা মামলায় এখন পর্যন্ত 85 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গাইবান্ধার সাঁওতালদের ওপর হামলার ঘটনায় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে গণশুনানি হয়েছে। সকালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গণশুনানি শুরু হয়। এতে উপস্থিত হয়ে নির্যাতিত সাঁওতালরা ঘটনার বর্ণনা দেন। এর আগে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিনিধি দল গোবিন্দগঞ্জের মাদারপুর সাঁওতালপল্লী পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলেন। পরে মাদারপুরে গির্জার সামনে গণশুনানির আয়োজন করা হয়। এদিকে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী রংপুর সুগার মিলের জমি থেকে ধান কাটার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সকালে এই জমি পরিদর্শন করে আগামীকাল থেকে ধান কাটা শুরু করা সম্ভব হবে বলে জানান জেলা প্রশাসক। গত 6 নভেম্বর আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও রংপুর চিনিকল শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনা ঘটে। রাত 11টার সময়ে আরো থাকছে। জয় দিয়েই চট্টগ্রাম পর্ব শেষ করল স্বাগতিক ভাইকিংস। বরিশালকে হারালো 78 রানে। খুলনা টাইটান্সকে 7 উইকেটে হারিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। ময়মনসিংহে বন্ধুর ছুরিকাঘাতে রাশেদুজ্জামান নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। সকাল স্কুলের গেটের সামনে প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করা হয়। হত্যার প্রতিবাদ স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত নাইম। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকেলে নাইমের এক সহযোগীকে আটক করা হয়েছে। ময়মনসিংহ থেকে আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কেওয়াটখালী এলাকায় বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থী রাশেদুজ্জামান লিওনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারই বন্ধু নাইম ও তার সহযোগীরা।
গুরুতর অবস্থায় লিওনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একমাত্র ছেলের নিহত হওয়ার খবরে কান্নায় ভেঙে পড়েন মা ও স্বজনেরা। বিচার চাই, আমি সমান শাস্তি চাই, ফাঁসি চাই। আমার ভাই এই দুনিয়াতে নাই, যে মারছে ও থাকবো না। ওর ফ্রেন্ডরা বলছে যে ওই ফ্রেন্ডরাই নাকি মারছে, কথা কাটাকাটি হয়েছে, পরে মারছে। প্রকাশ্য দিবালুকে একজনকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে, কারা সবাই দেখছে। হত্যার কারণ সম্পর্কে স্বজনরা কিছু জানাতে না পারলেও পুলিশ বলছে প্রেমের সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। যতটুকু জানতে পেরেছি হয়তো কোনো প্রেম ঘটিত কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। তো এটা আমরা তদন্ত করে দেখবো। তো আমরা এই বিষয়ে আমাদের 3টা টিম কাজ করছে। এদিকে প্রকাশ্যে লিওনকে ছুরিকাঘাত করা হলেও কেউ এগিয়ে না আসায় ক্ষোভ জানিয়েছে স্কুলের শিক্ষার্থীরা। এ হত্যার ঘটনায় তারা স্কুলের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। পরে আসামিদের গ্রেফতারের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। আজকে আমার ফ্রেন্ড মারছে, আরেকদিন তো আরেক ছেলে মারবো। আমাদের সহপাঠীকে যারা মারছে তাদের বিচার চাই। স্টাফ কাউন্সিলের সবাই ডাইকে নিয়ে আলোচনা করে আমরা একটা প্রয়োজনীয় যা যতটুকু করার ততটুকুই করবো আমরা। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ভুয়া স্বাস্থ্য সনদ দিয়ে বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে রাজধানীর বেশ কিছু বেসরকারি হাসপাতাল। এমন অভিযোগ রয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল গামকা অনুমোদিত কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে। সময় সংবাদের অনুসন্ধান আর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এর সত্যতা পাওয়া গেছে। বারবার এমন অভিযোগ উঠলেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। হাবিবুল ইসলামের রিপোর্ট। দেশের তীব্র বেকার সমস্যার প্রেক্ষাপটে চাকরি নিয়ে বিদেশে যেতে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। জীবন জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি দেয়া এসব মানুষের আগ্রহের সুযোগ নিয়ে প্রতারণা করছে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান। সম্প্রতি রাজধানীর ফকিরাপুলে র্যাব পরিচালিত অভিযানে বেরিয়ে আসে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিদেশগামী যাত্রীদের স্বাস্থ্য সনদ প্রদান করে আসছে কিছু বেসরকারি হাসপাতাল। দেখা গেল যে এরকম 17 বা 18টা প্যারামিটারের মধ্যে মাত্র 3টা টেস্ট করেছে, বাকিগুলো টেস্ট না করে কিন্তু রিপোর্ট দিয়েছে। ফকিরাপুল এলাকায় প্রায় 4 বার অভিযান পরিচালনা করেছে। তারপরেও কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু এখনই কাজগুলি করছে। এখানেই শেষ নয়। সৌদি আরব, কাতার ও কুয়েত সহ 6টি দেশের সংগঠন গালফ কোঅপারেশন কাউন্সিল অনুমোদিত বেশ কয়েকটি হাসপাতালের নামেও রয়েছে এমন অভিযোগ। গামকাভুক্ত যেসব মেডিকেল সেন্টারগুলো আছে, এই মেডিকেল সেন্টারগুলোর মধ্যে নানান ধরনের প্রবলেম দেখা দেয়। এই প্রবলেমগুলোই যখন আমার বাইরে কোনো ভালো মেডিকেল সেন্টারে যখন টেস্ট করা হয়, বেশিরভাগই এগুলো কোনো প্রবলেম নাই। আলজিয়াতে কন্ট্যাক্ট করার পরে উনি টাকা পয়সা নেওয়ার পরেও মেডিকেল করলাম। আগে ধরছিল বুকেতে, এখন ধরছে ব্লাডের সমস্যা। হয়রানি করে, ক্ষতিগ্রস্ত করে, ওনারের কাছে এটা প্রডিউস করবে এবং আমরা খুব জোর করেই বলবো যে আপনি এটার বিপক্ষে দেখেন কি অ্যাকশন নেবেন। এত সব অভিযোগের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। অভিযোগ কিন্তু লিখিত হতে হয়। লিখিত অভিযোগ যদি পাই তাহলে অবশ্যই আমরা পদক্ষেপ নেব এবং সেন্টারকে আমরা ব্ল্যাকলিস্ট করব। যাদের পাঠানো রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি, বিদেশ যাওয়ার ক্ষেত্রে তারাই আবার নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, যার মধ্যে অন্যতম স্বাস্থ্য পরীক্ষার এই বিষয়টি বারবার নজরে এলেও সে বিষয়ে কার্যকারী কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ইতোমধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন খাদ্য পুষ্টির নিশ্চয়তা দিতে কাজ করছে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে পেডিয়াট্রিক নিউট্রিশন স্নাতকোত্তরদের সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, প্রতিটি শিশু যেন দুধে ভাতে বেড়ে ওঠে, বঙ্গবন্ধু সেই স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোস্টাল বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট এক বছরব্যাপী এ সার্টিফিকেট কোর্সের আয়োজন করে। বছরব্যাপী এই কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আরো বলেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তেও কাজ করছে বর্তমান সরকার। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, আমার সন্তানরা থাকে যেন দুধে ভাতে, এই স্বপ্ন যাতে আমরা পূরণ করতে পারি। আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা করছেন। এই চিন্তাটা কিন্তু অতীতের মা প্রধানমন্ত্রীর মাথা থেকে আসেনি। এই চিন্তাটা আমাদের বর্তমান মা প্রধানমন্ত্রী সেই চিন্তাটা করেছেন। মাতৃত্বকালীন ভাতা দিচ্ছেন সন্তানের পুষ্টির জন্যে, মায়ের পুষ্টির জন্যে। মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছেন 6 মাস। এই কাজগুলো কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী করেছেন। পুষ্টিকর খাবার নিশ্চিত করার জন্য, সবারকে পুষ্টিকর খাবার নিশ্চিত করার জন্য
আমরা নিরাপদ খাদ্য আইন, নিরাপদ খাদ্য প্রত্যক্ষ আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ দৃশ্যমান দেখবেন কিছুদিনের মধ্যেই সবকিছু দৃশ্যমান, এবং আমরা কাজ করে যাচ্ছি। এবার টেলিভিশন মালিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে এক হাত নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্প টাওয়ারে টেলিভিশন মালিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানান ট্রাম্প। এক সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানায়, বৈঠকে সিএনএন, এবিসি সহ বিভিন্ন টেলিভিশনের নির্বাহী কর্মকর্তাদের মিথ্যাবাদী বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এমন লোকদের সাথে বৈঠক করছি যারা মিথ্যাবাদী এবং অসৎ। এ সময় তিনি সবাইকে গুলি করে হত্যা করা উচিত বলেও মন্তব্য করেন। সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকারকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, তার টেলিভিশনকে ঘৃণা করি। এরকম ব্যক্তির সাথে বৈঠক করছি, তাই লজ্জাবোধ করছি বলেও জানান ট্রাম্প। মঙ্গলবার পত্রিকা মালিকদের সাথে ট্রাম্পের আরেকটি বৈঠক হওয়ার কথাও জানিয়েছে পত্রিকাটি। এর আগেও নির্বাচনী প্রচারণায় গণমাধ্যমের পক্ষপাতিত্বের অভিযোগ এনে তীব্র সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিপিএল প্রসঙ্গ, জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করল স্বাগতিক চিটাগং ভাইকিংস। বরিশাল বুলসকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্লে অফে খেলার সমীকরণে টিকে রইল তামিম ইকবালের দল। আগে ব্যাট করে স্মিথ মালিকের 50-তে ১৮৫ রান করে ভাইকিংস। জবাবে বরিশাল থামে ১০৭ রান করে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা চিটাগং ওপেনিং জুটিতে পায় ৪৩ রান। অধিনায়ক তামিম ইকবাল ব্যক্তিগত ১৯ রানে আউট হলেও ডোয়াইন স্মিথ সচল রাখেন রানের চাকা। এনামুল বিজয় পারেননি ভালো কিছু করতে, তবে উইকেটের চারপাশে ৪-৬ ফুলছুরি ছোটাতে থাকেন স্মিথ ও মালিক। ডোয়াইন স্মিথ ৪৯ বলে ৬৯ রান করে আউট হন। শোয়েব মালিকের ৩০ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় চিটাগং ভাইকিংস। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। নবী তাসকিনদের আগুনে বোলিংয়ে দলীয় ৩৯ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় মুশফিকের দল। যদিও শেষ দিকে অভিষিক্ত এনামুল হকের ৪২ রান শুধু বিনোদনই দেয় চট্টগ্রামের দর্শকদের। বরিশালের ইনিংস গুটিয়ে যায় ১০৭ রানে। ম্যাচ সেরা হন শোয়েব মালিক। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪র্থ স্থানে আছে চিটাগং। বরিশাল আছে ৫ম স্থানে। খুলনার সাথে আবারও জয় পেল রংপুর রাইডার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাহমুদুল্লাহ রিয়াদের দলকে ৭ উইকেটে হারিয়েছে নাঈম ইসলামের দল। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে খুলনা। ২০ রানের মধ্যে ২ ওপেনারকে সাজঘরে ফেরান আরাফাত সানি। এরপর আফ্রিদির বলে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদও। ৫৬ রানে জুটি গড়েন ওয়েসেলস ও তাইবুর। তবে দুজনই ধীরগতিতে ব্যাটিং করায় বেশি দূর এগোয়নি খুলনার ইনিংস। আরিফুল হকের ১৩ বলে ২২ রানের ইনিংসে ১২৫ রানের পুঁজি পায় টাইটান্সরা। জবাবে দলীয় ১৩ রানের মাথায় সৌম্য সরকারকে হারায় রংপুর। এরপর মোহাম্মদ শেহজাদের সাথে ৭৪ রানের জুটি করে দলকে জয়ের পথে নিয়ে যান মোহাম্মদ মিথুন। শেষ দিকে আফ্রিদিও ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। ৪৯ রানে অপরাজিত থাকেন মিথুন। এক ওভার ও ৭ উইকেট হাতে রেখে নির্ধারিত লক্ষ্য অতিক্রম করে রংপুর। আপাতত টেবিলের শীর্ষে আছে নাঈম ইসলামের দল। There he goes, up in the air, steepling. Who's going to get to it? Ricky Wessels is calling for it. The two fielders রাত ১১টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির। সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সঙ্গে শামীম ওসমান ও আইভীর বৈঠক। প্রার্থীর হয়ে কাজ করার নির্দেশ। মনোনীত প্রার্থী বিজয়ী করার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন আরও ৫০০ রোহিঙ্গা। দাবি আইওএমএ। সীমান্তে বিজিবির টহল জোরদার। ফেরত পাঠানো হয়েছে ১৫টি নৌকা। ব্রাহ্মণবাড়িয়ার হামলার ঘটনায় জড়িতরা চিহ্নিত, শিগগিরই ব্যবস্থা জানালেন তদন্ত কমিটির প্রধান। ইন্দুপাড়ার নিরাপত্তায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা। ময়মনসিংহে স্কুলের সামনে বন্দুক ছুরিকাঘাতে ৯ম শ্রেণীর ছাত্র খুন। প্রতিবাদে রাস্তা অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ। সাভারের জিরাবতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুনে ৩৪ জন দগ্ধ, ২০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। দর্শক, এই ছিল রাত ১১টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।